আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমি আশা করছি তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছো। বাসায় যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্কটি তোমরা কমপ্লিট করেছো। আজকে আমি তোমাদের সেই হোমওয়ার্কের সলিউশন দেব, তোমরা একটু মিলিয়ে নিবে। আমাদের দুটো হোমওয়ার্ক ছিল, আমি প্রথম হোমওয়ার্কটির সলিউশন দিচ্ছি। আমাদের প্রথম হোমওয়ার্কটি ছিল আইডেন্টিফাই অ্যান্ড নেম দ্য ভার্ব, তাই তো? তাহলে এখানে আমাদের প্রথম বাক্যটি ছিল she has sung a song. she has sung a song. এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটি কোন ভার্ব এবং তাদের নাম লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভার্ব আছে, একটা হচ্ছে হ্যাজ আর একটা হচ্ছে সাং। তাহলে এখানে আমাদের হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং সাং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, আমি এভাবে লিখেছি, তোমাদের খাতার সাথে একটু মিলিয়ে নেবে। নাম্বার 2, she has a tape recorder. এখানে হ্যাজ একাই আছে, অর্থাৎ হ্যাজ এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে এখানে হ্যাজটা হবে কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 3, I have a new bag. I have a new bag. এখানে হ্যাভ আছে, শুধু হ্যাভ আছে। তাহলে এখানে আমাদের হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে হ্যাভ হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 4, mother has bought me a bag. mother has bought me a bag. এখানে হ্যাজ আছে এবং বট আছে, দুটো ভার্ব আছে। তাহলে এখানে হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং বট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 এই চারটি বাক্যে হ্যাজ কোথাও বসেছে অক্সিলারি হিসেবে, কোথাও বসেছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে। যেখানে হ্যাজ একা বসেছে, অর্থাৎ হ্যাজ যখন একা বসে তখন তারা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে, আর যখন হ্যাজের সাথে অন্য কোনো ভার্ব থাকে তখন তারা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। নাম্বার 5, she had gone to school. she had gone to school. এখানে হ্যাড আছে এবং গনও আছে। তাহলে আমরা কি পাচ্ছি? হ্যাড পাচ্ছি এখানে অক্সিলিয়ারি এবং গন পাচ্ছি এখানে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে। নাম্বার 6, I had a brother. I had a brother. এখানে হ্যাড আছে, অর্থাৎ হ্যাড একাই এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে এখানে হ্যাডটা কি হবে? হ্যাড হবে এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার 7, you have learned your lesson. You have learned your lesson.
তাহলে এখানে হ্যাভ আছে, লার্নড আছে, দুটো ভার্ব আছে। তাহলে এখানে হ্যাভটা কি হয়ে যাবে আমাদের অক্সিলিয়ারি ভার্ব এবং লার্নড হবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ হ্যাজ হ্যাড যখন একাই বসছে তখন সেটা প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, এবং যখন হ্যাভ হ্যাজ হ্যাড কোনো মেন ভার্বের আগে বসছে তখন সেটি হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এবং এই অক্সিলারি ভার্বের পরেই আমরা পাচ্ছি কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আর যখন হ্যাভ হ্যাজ হ্যাড একা একা বসছে তখন কিন্তু সে প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। এটা হচ্ছে আমাদের প্রথম যে হোমওয়ার্কটি দিয়েছিলাম সেটির সলিউশন। এখন দ্বিতীয় হোমওয়ার্কটিতে চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় হোমওয়ার্ক ছিল কারেক্ট দ্য সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশনের কি হবে? সেন্টেন্স কারেকশন এখানে একটু খেয়াল করো মেয়েরা। সেন্টেন্স কারেকশনে আমরা এখানে পেয়েছি যেমন নাম্বার 1, আই হ্যাজ আ ডগ। এখানে ছিল আই হ্যাজ আ ডগ। তাহলে এখানে এই বাক্যে সেন্টেন্স কারেকশন যদি আমি করতে চাই আমাদের এখানে ভার্বের কারেকশন করতে হবে, কারণ আমাদের এখানে সাবজেক্ট বা অবজেক্টের কোনো সমস্যা নেই। সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে ভার্ব। এখানে আমাদের এখানে হ্যাজ দেওয়া আছে, আর এখানে আমরা কখনোই কিন্তু আইয়ের সাথে হ্যাজ বসাতে পারবো না। এখানে আমাদের কি বসবে? হ্যাভ বসবে। তাহলে এখানে কি হবে? আই হ্যাভ আ ডগ। আই হ্যাভ আ ডগ। তারপর হচ্ছে নাম্বার 2, she have a doll। হ্যাভ আছে, অর্থাৎ she এর সাথে হ্যাভ বসেছে, কিন্তু she এর সাথে কখনো হ্যাভ বসবে না। she এর সাথে কি বসবে? হ্যাজ বসবে। she has a doll। she has a doll। নাম্বার 3, we has a garden। উই হ্যাজ আ গার্ডেন। এখানে উই এর সাথে কি বসেছে? হ্যাজ, কিন্তু এখানে একটা ভুল আছে। এখানে কারেক্ট কি হবে? উই হ্যাভ আ গার্ডেন। উই হ্যাভ আ গার্ডেন। তারপর 4 নাম্বার, ইউ হ্যাড আ বোট। ইউ হ্যাড আ বোট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড আছে। এই জিনিসটি খেয়াল করবে, আমরা কিন্তু বলেছিলাম হ্যাড সকল পার্সনের সাথে বসে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল সবার সাথেই হ্যাড বসে। তাহলে এখানকার কারেকশন আমাদের কিছু করার নেই, এটা ঠিক আছে। ইউ হ্যাড আ বোট। ইউ হ্যাড আ বোট, এটা ঠিক আছে। তাহলে এটা হলো 4টা বাক্য আমি দিয়েছি তোমাদের সলিউশন। এখন 5 নাম্বার বাক্যে চলে যাই। 5 নাম্বারে আছে ইউ হ্যাজ এ বার্ড। তাহলে এখানে হ্যাজ এর সমস্যা আছে। এখানে কি হবে? ইউ হ্যাভ আ বার্ড। ইউ হ্যাভ আ বার্ড। নাম্বার 6, they has a big house। they has a big house, এখানে has আছে, তো they থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাহলে এখানে কি বসবে? হ্যাভ বসবে। they have a big house। they have a big house। Number 7, she had a cat। এখানে হ্যাড আছে, আমরা আগেই বলেছি যে হ্যাড
অল পার্সনের সাথে বসে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল বোথ এখানে বসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এই বাক্যটিতেও কোনো সমস্যা নেই, ভার্ব ঠিক আছে। শি হ্যাড আ ক্যাট। ঠিক আছে মেয়েরা, তাহলে এটা ছিল তোমাদের গত ক্লাসে যে আমি হোমওয়ার্ক দুটো দিয়েছিলাম। একটি হচ্ছে আইডেন্টিফিকেশন আর নেম উল্লেখ করা কোনটি কোন ভার্ব, আর একটি হচ্ছে সেন্টেন্স কারেকশন উইথ ভার্বস। এখানে তোমার ভার্বের যে ভুলগুলো আছে সেগুলোকে ঠিক করে বাক্যটিকে কারেকশন করা। তো এটা ছিল তোমাদের গত ক্লাসের হোমওয়ার্ক। আজকে আমরা যে কাজটি করব, আজকে আমরা ভার্বেরই আরেকটি অংশ পড়ব, দেখাচ্ছি। এর আগে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা একটু প্রিন্সিপাল ভার্ব নিয়ে কথা বলি। প্রিন্সিপাল ভার্বকে আমরা কিন্তু মোটামুটি জানি যে আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করেছিলাম, ফাইনিট, নন ফাইনিট। ফাইনিটকে ভাগ করেছিলাম দুভাগে, প্রিন্সিপাল এবং অক্সিলারি। প্রিন্সিপাল ভার্বকে আজকে এখন আমি ভাগ করছি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বকে আমরা কিন্তু ভাগ করেছিলাম, সেটা হচ্ছে কিসে, প্রাইমারি, অক্সিলারি এবং মডালস। আর আজকে আমরা প্রিন্সিপাল ভার্বকে ভাগ করছি। সেই প্রিন্সিপাল ভার্বের একটি ভাগ হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব এবং আরেকটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে একটি পাচ্ছি আমরা ট্রান্সিটিভ ভার্ব, আরেকটি হচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। এখন একটা জিনিস খেয়াল করবে, ট্রান্সিটিভ ভার্বে সবসময় আমাদের একটি অবজেক্টের প্রয়োজন হয়, অর্থাৎ এই ভার্বটি তার সম্পূর্ণ অর্থ, ভার্ব মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের কাজই হচ্ছে সে স্বাধীনভাবে তার কাজ প্রকাশ করবে। যেমন এখানে যদি আমি বলি হি ইটস, এখানে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে, সে খায় মানে তার অন্য কোনো সাহায্য, এখানে অন্য কোনো ভার্বের বা কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, সে নিজেই কিন্তু ভাব প্রকাশ করছে যে সে খায়। এখানে ইটস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এখানে একটি কোশ্চেন মার্ক থেকে যায়, অর্থাৎ এখানে তোমার একটি জিজ্ঞাসা থাকতে পারে যে সে কি খায়, অর্থাৎ তুমি কিন্তু সম্পূর্ণ উত্তরটা কিন্তু পাচ্ছ না। কিন্তু এখানে যদি আমি ইটসের জায়গায় যদি আমি এখানে রাইস দেই, তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো যে হ্যাঁ সে ভাত খায়, তখন তোমার কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না সে আসলে কি খায়। এখন আমি যদি আবার এখানে লিখি, এটা আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন হি ড্রিঙ্কস, আমি হি ড্রিঙ্কস দিয়েছি, এখানে হি রাইটস দিয়েছি। এখন এগুলো সবই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। এখন এই ভার্বগুলোর পরে কিন্তু আমাদের একটি জিজ্ঞাসা থেকে যায় সে কি পান করে অথবা সে কি লিখে। তখন যদি এখানে আমরা দিই যে হি ড্রিঙ্কস ওয়াটার, তখন কিন্তু আমি বুঝতে পারছি সে পানি পান করে, অর্থাৎ আমার জিজ্ঞাসাটা কিন্তু পূরণ হয়ে যায়। তখন আমি বুঝতে পারছি যে সে কি পান করছে। আবার হি রাইটস, সে কি লিখছে, তখন আমার মনে জিজ্ঞাসা থাকে। যদি আমি এখানে লিখি হি রাইটস আ লেটার, সেটি চিঠি লেখে, তখন কিন্তু আমার জিজ্ঞাসাটা ফিল আপ হয়ে যায় বা পূরণ হয়ে যায়, যে বুঝতে পারছি যে হ্যাঁ আসলে সে একটি চিঠি লেখে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ভার্বগুলো আছে এরা তাদের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে, অর্থাৎ বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে একটি অবজেক্টের উপর নির্ভরশীল হয়ে যায়। তারা একটি অবজেক্টের উপর নির্ভরশীল হয়ে তাদের মনের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশ করতে সাহায্য করে। তো সেক্ষেত্রে সে কিন্তু একটি অবজেক্টের উপর নির্ভরশীল, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পর অবশ্যই একটি কি প্রয়োজন হয়ে যায় মেয়েরা, একটি অবজেক্টের প্রয়োজন হয়ে যায়, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে। কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হয় দেখো মেয়েরা, আমি যদি এখানে বলি হি স্লিপস, সে ঘুমায়, তুমি কিন্তু স্লিপস ভার্বটি দেখে কিন্তু বুঝতে পারছো সে কি কাজ করছে, অর্থাৎ তার কাজটা কিন্তু তার প্রকাশ করে দিচ্ছে সে আসলে কি করছে, তোমার কিন্তু কোনো জিজ্ঞাসা থাকছে না সে আসলে কি করছে। এখন আমি যদি বলি হি ক্রাইস, সে কান্না করে,
এর আগে ছিল হি স্লিপস, সে ঘুমায়। এখন আমরা বলছি হি ক্রাইস, সে কান্না করছে। এখন আবার যদি বলি হি লাভস, হি লাভস, সে হাসে। অর্থাৎ এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু হাসছে। তার মানে হচ্ছে এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো তার কাজগুলো কিন্তু প্রকাশ করছে। তার জন্য কিন্তু তোমাকে আর জিজ্ঞেস করতে হচ্ছে না যে সে কি কাজ করছে। অর্থাৎ আমি যদি এখানে আবার লিখি, হি রানস, হি রানস, হি ওয়াক্স, হি রানস, হি ওয়াক্স, হি স্মাইলস, হি স্মাইলস। অর্থাৎ কি করছে? এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো কিন্তু তাদের কাজগুলো বলে দিচ্ছে। এখানে কিন্তু আমার আর অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, বা আমি জানতে চাচ্ছি না সে আসলে কি করছে। তার এই ভার্ব দিয়ে তার কাজ সম্পূর্ণরূপে প্রকাশ করার কারণে তার পাশে কিন্তু আরেকটি অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো অবজেক্ট লাগছে না, অর্থাৎ নো অবজেক্ট। আমরা কিন্তু কোনো অবজেক্ট ব্যবহার করছি না, আমাদের অবজেক্ট ব্যবহার ছাড়াই আমরা এর অর্থ জানতে পারছি। সেজন্য আমরা কি বুঝতে পারছি এখানে? আমরা এখানে বুঝতে পারছি যে ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের একটি অবজেক্টের প্রয়োজন হয়ে যায় সম্পূর্ণ ভাব প্রকাশ করতে, অর্থাৎ আমাদের জিজ্ঞাসা পূরণ করার জন্য আমাদের একটি অবজেক্টের প্রয়োজন হয়ে যায় এই ভার্বগুলো ব্যবহার করার পরেও। কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা পূরণ করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। আমরা ভার্বটি দেখেই বুঝতে পারি আসলে সে কী কাজ করছে। আমাদের আর জিজ্ঞেস করার প্রয়োজন হচ্ছে না যে কর্তা এখানে কি করছে, অর্থাৎ সাবজেক্ট এখানে কি কাজ করছে, ব্যক্তিটা এখানে কি কাজ করছে। কাজ নিজেই বলে দিচ্ছে সে আসলে কি কাজ করছে। ঠিক আছে? এই জন্য এই ট্রান্সিটিভ আর ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে যে মূল পার্থক্যটা কোথায়। এক ক্ষেত্রে আমরা অবজেক্ট ইউজ করছি, আরেক ক্ষেত্রে আমরা অবজেক্ট ইউজ করছি না। অবজেক্ট ছাড়াই সে তার সম্পূর্ণ ভাব কিন্তু প্রকাশ করছে। তো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ। এখন আমি তোমাদের প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদের সাথে যে জিনিসটা তোমাদের একটু শিখতে হবে সেটা হচ্ছে এই যে আমরা ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব বললাম, ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বের কথা বললাম। এই দুটো ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই দুটো ভার্বকেই আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে রেগুলার ভার্ব, যাকে আমরা উইক ভার্ব বলে থাকি, রেগুলার ভার্ব অর উইক ভার্ব এক নাম্বার। আর একটি হচ্ছে আমাদের এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে আমাদের ইররেগুলার ভার্ব or strong verb। ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ ভার্বকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রেগুলার ভার্ব এবং আরেকটি হচ্ছে ইররেগুলার ভার্ব। এই দুটো ভাগে ভাগ করছি আমরা। এখন উইক ভার্ব বা রেগুলার ভার্বেরই আরেকটি নাম হচ্ছে উইক ভার্ব, আর ইররেগুলার ভার্বের আরেকটি নাম হচ্ছে স্ট্রং ভার্ব। এখন তোমরা এই উইক ভার্ব এবং স্ট্রং ভার্বগুলো কোথায় পাবে? এই উইক ভার্ব এবং এই স্ট্রং ভার্বগুলো তোমরা কোথায় পাবে সেটা আমি এখন বলছি। তোমরা নিশ্চয়ই কনজুগেশন অফ ভার্ব নামের একটি অধ্যায় পড়েছ আগে, আশা করি ক্লাস 4-এ থাকতেও তোমরা পড়েছ কনজুগেশন অফ ভার্বস। তোমরা একটু খেয়াল করবে এখানে যে কনজুগেশনের কথা বলা হয়েছে, এখানে আসলে আমরা জানি যে ইংরেজি ভাষায় ভার্বের তিনটি রূপ আছে। ভার্বের তিনটি রূপ আছে। এখন এই তিনটি রূপ কি কি আছে মেয়েরা? প্রেজেন্ট রূপ, তারপর আছে কি মেয়েরা পাস্ট রূপ, এবং আরেকটি কি রূপ পাই আমরা? পাস্ট পার্টিসিপল রূপ। এই তিনটি রূপ আমরা পেয়ে থাকি। এখন এই তিনটি রূপই যে এক রূপ থেকে আরেক রূপে প্রকাশ পাচ্ছে, এই প্রকাশ পাওয়ার যে ধরন, যেমন আমি বলি
এখানে যদি আমি বলি ইট, এখানে হচ্ছে এট, এখানে হচ্ছে ইটেন। ইটেন এই যে এক রূপ থেকে আরেক রূপে প্রকাশ পাচ্ছে। তারপর আরেকটা হচ্ছে যেমন ডু, এটা হয়ে যাচ্ছে ডিড, এটা হয়ে যাচ্ছে ডান। ডু, ডিড, ডান। অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এই যে কনজুগেট করা অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাওয়াটা, মানে সংশ্লেষ করা, মানে এই জিনিসটাকে আমরা প্রেজেন্টটাকে চেঞ্জ করে নিয়ে যাচ্ছি পাস্টে। পাস্টের রূপ হয়ে যাচ্ছে এট, আবার এই এটটাই আবার পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে ইটেন। আবার ডুটাকে যখন আমরা পাস্ট করছি তখন হয়ে যাচ্ছে ডিড, আবার এটা যখন আমরা পাস্ট পার্টিসিপল করছি তখন হয়ে যাচ্ছে কিন্তু ডান। মানে এই যে রূপের যে অন্তর্ভুক্ত যে পরিবর্তনগুলো, এখন এই যে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়ে যাচ্ছে, এগুলোই হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, এবং এগুলোই হচ্ছে আমাদের রেগুলার এবং ইররেগুলার ভার্বের একটি ব্যবহার আমরা এই কনজুগেশন অফ ভার্বে দেখতে পাই। ঠিক আছে, তো আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এই কনজুগেশন ভার্বের উপরেই ক্লাস নেব। এখন কনজুগেশন অফ ভার্বস নিয়ে শুধু একটু আমি সাধারণ তোমাদের যেটুকু আলোচনা করার বলছি সেটুকু বলছি, যে আমরা সাধারণত রেগুলার এবং ইররেগুলার ভার্ব, অর্থাৎ রেগুলার হচ্ছে উইক ভার্ব এবং ইররেগুলার হচ্ছে আমার স্ট্রং ভার্ব, এদের ব্যবহারের মাধ্যমেই আমরা এই প্রেজেন্ট রূপ থেকে পাস্ট রূপে এবং পাস্ট রূপ থেকে পাস্ট পার্টিসিপল রূপে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। আরেকটা কথা আমি তোমাদের জানাই, সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট যে ফর্মটা সেটাকে আমরা সংক্ষেপে V1 বলি। সংক্ষেপে এটাকে আমরা V1 বলি, এটা আমাদের বোঝার স্বার্থের জন্য আমি বলছি। আমাদের সংক্ষেপে একটু লিখে শিখতে হবে। আর V2 হচ্ছে আমাদের পাস্ট ফর্ম V2, এবং V3 হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই V3 হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটুকু জানলাম সেটুকু আমি এবার বলছি তোমাদের। আজকে আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ। প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ সেটা হচ্ছে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ। এখন ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ, এই ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভকে কয় ভাগে ভাগ করা যায় মেয়েরা? দুভাগে ভাগ করতে বললাম আমরা। একটা হচ্ছে রেগুলার অথবা উইক ভার্ব, রেগুলার অথবা উইক ভার্ব, এবং আরেকটি হচ্ছে আমাদের ইররেগুলার অথবা স্ট্রং ভার্ব, রেগুলার অথবা স্ট্রং ভার্ব। ঠিক আছে, এখন এই রেগুলার বা উইক ভার্ব এবং ইররেগুলার বা স্ট্রং ভার্ব, এই দুটো যে রূপ আমরা পাচ্ছি, এই দুটো রূপ আমরা কোথায় পাচ্ছি? এই দুটো রূপ আমরা পাচ্ছি কনজুগেশন অফ ভার্বে। কনজুগেশন অফ ভার্বস। এই কনজুগেশন অফ ভার্বস আমরা রেগুলার বা উইক ভার্ব এবং ইররেগুলার বা স্ট্রং ভার্বের যে পরিবর্তনটা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এই কনজুগেশন অফ ভার্বস কীভাবে হয় সেটা আমরা আর কি পড়বো। আর আরেকটু বলে রাখি, আমরা কনজুগেশন অফ ভার্বের মধ্যে জানতে পেরেছি যে তিনটি রূপ আছে। একটি হচ্ছে প্রেজেন্ট, একটি হচ্ছে পাস্ট, এবং আরেকটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আশা করি আমি তোমাদের একটু বোঝাতে পেরেছি হয়তো, যে আমরা প্রিন্সিপাল থেকে দুভাগে ভাগ করার পর সেটাকে আবার যখন আবার দুভাগে ভাগ করছি, রেগুলার অথবা ইরেগুলার, সেই দুটো বা রেগুলার বা ইরেগুলারের রূপটা আমরা পাচ্ছি কনজুগেশন অফ ভার্বে। আর কনজুগেশন অফ ভার্বটা থেকে আমরা তিনটি রূপ পাচ্ছি ভার্বের, সেটা হচ্ছে প্রেজেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে V1 বলি, আবার পাস্ট, যেটাকে সংক্ষেপে আমরা V2 বলি, এবং পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা সংক্ষেপে V3 বলি। ঠিক আছে, তাহলে এটুকু হচ্ছে আমাদের মোটামুটি আজকের বিষয়টুকু জানা। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো নিয়ে আরেকটু আলোচনা করব। আজকে তোমাদের
তেমন কোনো হোমওয়ার্ক থাকছে না, তোমরা এই বিষয়গুলোই ভালো করে একটু বাসায় আবার পড়ে নিবে। তো আশা করি মেয়েরা তোমাদের বুঝতে সমস্যা হবে না। আমি আমার পরবর্তী ক্লাসে আবার ভালোভাবে তোমাদের এগুলো আলোচনা করে বুঝিয়ে দেবো, তখন তোমরা আরও ইজি ওয়েতে এগুলো বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমাদের আজকের পড়াশোনার পাঠ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।